নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে জটক বিচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোষ সেটি হচ্ছে নারী দোষ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এই জাতকের ক্ষেত্রে, এই জাতক জাতিকার ক্ষেত্রে নারী দোষ বর্তমান, কারণ এখানে 8 যে পয়েন্ট, সবচেয়ে বেশি পয়েন্ট তার মধ্যে 0 পেয়েছে। তো এক্ষেত্রে নারী দোষ বর্তমান আছে, এটি আমাদের ধরে নিতে হবে। তো আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে কি যে নারী দোষ কখন ক্যান্সেল হয়ে যায়। নারী দোষ থাকার পরেও এখানে দেখা যাচ্ছে নারী দোষ তাও কখনো ক্যান্সেল হয়ে যায় কখন, সেটি আমাদের দেখতে হবে। যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মাঙ্গলিক দোষ তৈরি হয়েছে কোনো একটি চার্টের ক্ষেত্রে, কিন্তু কিছু কিছু কন্ডিশান আছে, সেই কন্ডিশানগুলি ফুলফিল হলে ওই মাঙ্গলিক দোষের প্রভাবটা অতটা পেতে হয় না। মাঙ্গলিক দোষ যদি থাকে সেক্ষেত্রে যদি মাঙ্গলিক ভঙ্গযোগও তৈরি হয় সেক্ষেত্রে তার প্রভাবটা অতটা তার জীবনের উপর পড়ে না। তেমনি নারী দোষের ক্ষেত্রেও নারী দোষ আছে চার্টে, কিন্তু যদি তার ভঙ্গের জন্য যে কানেকশানগুলি, নারী যোগ ক্যান্সেলেশনের যে কারণগুলি সেগুলি যদি থাকে পয়েন্টগুলি, তাহলে কিন্তু আমাদের সেই নারী দোষজনিত যে সমস্যা, নারী দোষ মানে জটক বিচারের ক্ষেত্রে আমাদের সেখানে সন্তান সম্পর্কীয় ক্ষেত্রে কিছু সমস্যা আসবে, এই সম্পর্কে একটা বিধান দেওয়া আছে। তো যদি দেখা যায় যে চার্টে নারী দোষ আছে আবার সেই নারী দোষ ক্যান্সেলেশন হয়ে গেছে, তাহলে অতটা পরিমাণ তাকে ভুগতে হবে না। তাহলে কী কী পয়েন্ট সেগুলো? 1 নম্বর হচ্ছে যদি দেখা যায় নারী দোষ আছে চারটিতে, কিন্তু যদি দেখা যায় যে গ্রহ যে মৈত্রী, এই যে মৈত্রীর আমরা দেখেছি মৈত্রী এখানে 5 নাম্বার আছে, 5 নাম্বারের মধ্যে যদি 4 কিংবা 5 পায় তাহলেও কিন্তু এই নারী দোষের প্রভাবটা কমে যায়। 1 নম্বর। তো আমাদের যে পয়েন্টগুলি বলবো সেই পয়েন্টের কোনো একটি মিলে গেলে হবে না, সেখানে ম্যাক্সিমামটা যেন থাকে সেটা আমাদের দেখতে হবে। আর এরপরে 2 নম্বর যে পয়েন্টটি, 1 নম্বর হচ্ছে কি যে গ্রহ মৈত্রীর ব্যাপারে আমাদের যে পয়েন্টটি সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে 5-এর মধ্যে কত পেয়েছে দেখতে হবে, এখানে 0 পেলেও এইখানে কত পেয়েছে সেটি একটি উল্লেখযোগ্য বিষয়। এরপরে 2 নম্বর যেটি সেটি হচ্ছে যদি দেখা যায় যে পাত্র এবং পাত্রী বর্ণ যদি কারোর ব্রাহ্মণ না হয়, যদি দুজনের একজনের ব্রাহ্মণ হয়ে গেলে অসুবিধা আছে, কারোরই ব্রাহ্মণ হওয়া চলবে না। 4টি তো বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো সেক্ষেত্রে দেখা যেতে এই যে বর্ণ যে প্রথম যে পয়েন্টটি 1 নম্বর, এখানে সর্বাধিক স্কোর এখানে 0 পেয়েছে। এক্ষেত্রে যেটা পাত্রের ক্ষেত্রে শূদ্র আর পাত্রের ক্ষেত্রে ব্রাহ্মণ, সেই জন্য এখানে 0 পেয়েছে। তো এই ধরনের ব্রাহ্মণ কিন্তু কারো হওয়া চলবে না, তাহলে কিন্তু নারী দোষ অনেকটাই কিন্তু হ্রাস পেতে পারে। 3 নম্বর হচ্ছে পাত্রীর জন্ম নক্ষত্র, যদি পাত্র বা পাত্রীর জন্ম নক্ষত্র 8টা নক্ষত্র উল্লেখ করা আছে সেগুলোর মধ্যে যদি পড়ে, তো তাহলেও কিন্তু দেখা যায় কি যে নারী দোষ সেখানে কিন্তু থাকলেও তার প্রভাবটা অত বেশি পরিমাণে পেতে হবে না, যে কোনো একজনের পড়লেও হবে। সেই 8টি নক্ষত্র কি না, রোহিণী, আদ্রা, মৃগশিরা, বিশাখা, পুষ্যা, শ্রবণা, রেবতী, উত্তর ভাদ্রপদ। এই যে 8টা নক্ষত্র, এই 8টি নক্ষত্র যদি পাত্রপাত্রীর জন্ম হয়, তাদের চার্টে যদি নারী দোষ থাকেও সেক্ষেত্রে সেই নারী দোষের প্রভাব তার উপরে সেইভাবে পড়বে না। 4 নম্বর যে পয়েন্টটি আমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কি যে পাত্র এবং পাত্রীর রাশি যে লর্ড, সেই রাশি লর্ড মানে তার জন্মকুণ্ডলিতে রাশি যে ঘরে বসে আছে, চন্দ্র যে ঘরে বসে আছে, তার যে অধিপতি, তারা যদি শুক্র হয়, বৃহস্পতি হয় কিংবা বুধ হয়, তাহলেও কিন্তু নারী দোষ খণ্ডন হয়ে যায়। শুক্রকে হতে হবে, এগুলো তো নৈসর্গিক শুভ গ্রহ, এরা বৃহস্পতিকে হতে পারে, শুক্র হলো, বৃহস্পতি হলো, কিংবা যদি বুধও হয় তাহলেও কিন্তু সমস্যা নেই। তাহলে রাশি লর্ডকে এই 3টি গ্রহের একটি গ্রহ হতে হবে, পাত্র পাত্রী দুজনের। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ 5 নম্বর তথ্য কি যে চরণ কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ। আমরা
দেখি যে সেখানে তাদের নক্ষত্র এক হয়ে গেছে, অনেক সময় একই নক্ষত্রে জন্ম কিন্তু চরণ আলাদা হয়ে গেছে। অশ্বিনী নক্ষত্রে জন্ম, তাদের চরণ একজনের এক, একজনের দুই, একজনের এক, একজনের তিন, চারটি চরণ আছে। তো তখনও কিন্তু দেখা যাবে চরণ যদি আলাদা হয়ে যায়, তখনও কিন্তু দেখা যাবে কি যে নক্ষত্র একই হলেও হয়তো নক্ষত্র একই হওয়ার জন্য যেটা নাড়ি দোষ হয়েছে, সেই নাড়ি দোষের প্রভাবটা বেশি পাবে না, কারণ চরণ আলাদা হয়ে গেছে। তাহলে একটু ডিপলি আমাদের দেখার দরকার আছে যে নাড়ি দোষ ক্যান্সেলেশন হলো কি হলো না। নাড়ি দোষের প্রভাব পেতে হবে, কিন্তু অতটা পরিমাণে নাও পেতে পারে। সন্তানজনিত ক্ষেত্রে যে চিন্তার কথা বলা হচ্ছে সেটা অতটা পরিমাণে নাও পেতে পারে। তাহলে আমাদের এখানে যে এই জায়গাগুলো আমরা দেখলাম যে এই ক্ষেত্রগুলিতে আমাদের নাড়ি দোষ ক্যান্সেলেশন হতে পারে। এবং আরেকটা যেটা দেখা যায় কি বলা হয়েছে কি যে রাশির ক্ষেত্রে জলরাশি যেগুলি আছে, সেই জলরাশি যদি পাত্র পাত্রীর যদি জলরাশি হয়, দুজনের, একজনের কর্কট হলো আর একজনের মীন হলো, তাহলে তখন কিন্তু নাড়ি দোষের প্রভাবটা 8 আছে, তো এই 8-এর মধ্যে 0 পেয়েছে, এই প্রভাবটা আরও বেশি পেতে হবে। যাদের ক্ষেত্রে 8-এ 0 পেয়েছে কিন্তু তাদের কোনো রকমের জলরাশির সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি, তাদের প্রভাবটা কম পেতে হবে তুলনামূলকভাবে, কিন্তু বেশি পেতে হবে নাড়ি দোষের যে কুপ্রভাবটা বা ক্ষতিকারক যে রেজাল্টটা। যদি তাদের 8-এ 0 পেলো, আবার তাদের কর্কট আর বৃশ্চিক বা মীন এই 3টি রাশির যে কোনো 2টি রাশি দুজনের হয়ে গেল, তখন কিন্তু প্রভাবটা বেশি পেতে হবে। এবার এখানেও কিন্তু একটা ক্যান্সেলেশনের থিওরি আছে। হয়তো দেখা গেল কি যে কারো কর্কট রাশি, সেখানে তার কর্কট রাশি হয়েও সে হয়তো দেখা গেল যে পুষ্যা নক্ষত্রে জন্মেছে, কারণ পুষ্যা নক্ষত্র ওই রাশিতেই পড়ছে। এরকম নিয়ম আছে। 8টা নক্ষত্রের কথা বললাম, যে ওই 8টি নক্ষত্রে যদি জন্মায় সেক্ষেত্রে কিন্তু নাড়ি দোষ ক্যান্সেলেশন হয়ে যায়। তো কর্কট রাশিতে জন্মেছে, বেশি হওয়ার কথা তার কর্কট রাশিতে, কিন্তু সে পুষ্যা নক্ষত্রে, তো তখন কিন্তু তার প্রভাবটা কম পেতে হবে তাকে নাড়ি দোষ থাকলেও, কারণ পুষ্যা নক্ষত্রে নাড়ি দোষ ক্যান্সেলেশন হয়ে যায় পাত্রপাত্রীর যদি দেখা যায় যে কারোর পুষ্যা নক্ষত্রে জন্ম। তো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নাড়ি দোষ থাকলেও দেখা যায় কি যে বেশ কিছু ক্ষেত্রে সেগুলো ক্যান্সেলেশনও হয়ে যায়। সেই জায়গাটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে ক্যান্সেলেশন হয়েছে কি হয়নি, সেটা দেখে তারপরেই আমাদের, নাহলে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক কেটে যেতে পারে। বৈবাহিক বিভিন্ন ধরনের জটক বিচারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক আসে, কিন্তু এই নাড়ি দোষ তাদের থাকার কারণে সেটা ক্যান্সেল করে দিতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে যে এই ধরনের কোনো সমস্যা আছে কি নেই সেটা দেখতে হবে। এছাড়াও কিন্তু জন্মকুণ্ডলী যেটি, সেটি ভালো করে বিচার করতে হবে। সেখানে কিন্তু অবশ্যই আমরা তো জানি যে পঞ্চম ভাব থেকে একটা সন্তানের বিচার করা হয় লগ্ন সাপেক্ষে। তো পঞ্চম ভাবটিকে আমাদের দেখতে হবে কি যে পঞ্চম ভাবে কোনো ধরনের অশুভ গ্রহ অবস্থান করছে কিনা, বা পঞ্চম ভাবের অধিপতি কোনো দুস্থানে অবস্থান করছে কিনা, বা পঞ্চম ভাবে কোনো নৈসর্গিক পাপগ্রহের দৃষ্টি পড়েছে কিনা সেটা দেখতে হবে। যদি পঞ্চম ভাব ডিস্টার্ব থাকে তাহলে সন্তান নিয়ে চিন্তা থাকবে। আর যদি পঞ্চম ভাবে শুভ গ্রহ বসে থাকে, পঞ্চম ঘরে শুভ গ্রহের দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে কিন্তু নাড়ি দোষ থাকলেও তার প্রভাবটা অতটা পরিমাণে বেশি তাকে নাও পেতে হতে পারে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা এই পয়েন্টটিকেও যেমন দেখব, তেমনি আলাদা করে চার্ট বিষয় বিশ্লেষণ করেও দেখব এই পঞ্চম ভাব সাপেক্ষে কী ধরনের গ্রহগুলি আসছে, নৈসর্গিক শুভ গ্রহগুলি পঞ্চম গ্রহের সঙ্গে যোগসূত্র তৈরি করেছে কিনা, পঞ্চম গ্রহের অধিপতিগুলো কোনো ভালো যে পজিটিভ হাউসে বসে আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে। আজ এই পর্যন্তই থাক, ভবিষ্যতে আমরা আবার গুরুত্বপূর্ণ আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।